আগামী দিন অর্থাৎ কালকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টারে দেখো তোমাদের পরীক্ষা। হ্যাঁ, তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে দেখো আজকে এই মুহূর্তে শেষ মুহূর্তের জন্য তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ যেই কোয়েশ্চেন গুলো বলবো সেগুলো অবশ্যই তোমাদের 100% কমন আসবে এবং সেই সঙ্গে তোমরা পরীক্ষা দিয়ে কালকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে স্যার কমন পেয়েছি টোটালি। দেখো তোমাদের থাকছে এখন 4 নাম্বার আর 6 নাম্বারের। দেখো 4 নাম্বারের 3টি আর 6 নাম্বারে রয়েছে তোমাদের 3টি, অর্থাৎ তোমাদের টোটাল আমি 2 নম্বর বাদে তোমাদের কিন্তু টোটাল তোমাদের যেই 30 নাম্বার সেই 30 নাম্বারের সম্পূর্ণ তোমাদের বলে দিচ্ছি। দেখো 40-এর মধ্যে 30 নাম্বার তোমরা কালকে পেতে চলছো। হ্যাঁ, এটি কিন্তু আমার তোমাদের ক্ষেত্রে শেষ ভিডিও, তার কারণ এই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। তো দেখে নিচ্ছি আমরা তোমাদের পরীক্ষার জন্য। দেখো তোমাদের রয়েছে প্রথম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক এবং রাজনৈতিক নীতি। এখান থেকে দেখো 6 নম্বরের প্রশ্নগুলো। প্রথম কোয়েশ্চেন রয়েছে রচনা ধর্মী কোয়েশ্চেন। 6 নম্বরের কোশ্চেন তোমরা পাচ্ছ তো পাচ্ছই, 100% পাচ্ছ। দেখো প্রথম কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসাবে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন। এরপরে রয়েছে দেখো ভিভিআই আরেকটি কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ঠিক আছে, তবে এই কোশ্চেন থেকে এই কোশ্চেনটি আরো ভিভিআই, তার কারণ এর তুলনায় এই কোশ্চেনটি কিন্তু খুব ভারী। অবশ্যই দেখে নাও। থার্ড নাম্বার কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আম রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেনটি অনেকবার রিপিট করেছে আর তোমাদের যেই সাজেশনটি আমি উপস্থাপন করতে চলেছি সেগুলো পর্ষদ থেকে বা বোর্ড থেকে যে মডেল প্রশ্ন প্রকাশ করেছে। অন্যদিকে তোমাদের এবিটি টেস্ট পেপার বা ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার বিভিন্ন সাইটগুলো রিসার্চ করে গবেষণা করে এই কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি কালকের পরীক্ষার জন্য। অবশ্যই এগুলি তোমরা কিন্তু 100% পড়ে যাবে, মুখস্থ করে যাবে, পয়েন্ট আকারে তোমরা লিখে দিয়ে আসবে। তো চলো দেখে নিচ্ছি তোমাদের ফোর্থ নাম্বার কোয়েশ্চেন রয়েছে বাস্তববাদ সম্পর্কে মর্গেনথাউ এর বিশ্লেষণ আলোচনা করো। অথবা কোয়েশ্চেনটি দেখো ঘুরিয়ে দিতে পারে। এই দেখো কোয়েশ্চেনটি এক্সট্রা দিয়েছিলাম আন্তর্জাতিক সম্পর্কের আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসাবে বাস্তববাদের রিয়ালিজম বর্ণনা করো। অথবা আদর্শবাদ এবং বাস্তববাদের পার্থক্য পড়লে তোমরা যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে তোমরা কিন্তু দিয়ে আসতে পারবে। তো দেখো রয়েছে এই যে দিয়েছে এখানে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদ বলতে কি বোঝায় আর তথ্যটির মৌলিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড অধ্যায়ের মধ্যে রয়েছে প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ। দেখো এখানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রেখেছি দেখো 4 নম্বরে কোশ্চেন থাকবে। তোমরা জানো এখান থেকে প্রথমে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাফল্য কিংবা উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। একই কোয়েশ্চেন। অথবা দিয়ে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ ইইউ, এই ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান ও গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে আঞ্চলিক সংগঠন হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নের তাৎপর্য আলোচনা করো। একই টাইপের কোশ্চেন, জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে কোশ্চেন দেখো আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আসিয়ান এর ভূমিকা আলোচনা করো। এই আসিয়ানের ভূমিকা আলোচনা করো। একই কোশ্চেনটি ঘুরিয়ে ফিরে 3-4 রকম করে দিয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড আরেকটি কোশ্চেন সার্ক, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন রিজনাল কোঅপারেশন এর সাফল্যগুলো আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। অথবা দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে সার্কের কার্যাবলী ও উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে সার্ক কি একটি সফল সংগঠন, তোমার মানে এটির মূল্যায়ন তোমাদের করতে হবে। থার্ড নাম্বার কোয়েশ্চেন আসিয়ান কিভাবে গঠিত হয়, এর সদস্য সংখ্যা কত। তারপরে সেকেন্ড রয়েছে দেখো আসিয়ান গঠনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে রয়েছে তোমাদের দেখো চতুর্থ আসিয়ানের সাফল্যগুলো আলোচনা করো। একটি সফল আঞ্চলিক সংগঠন হিসেবে আসিয়ানের ভূমিকা আলোচনা করো। অথবা দিয়ে রয়েছে কোশ্চেনটি দেখো এই সংস্থার সফল সংস্থা হিসাবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য তার জন্য 4টি কারণ তোমাদের উল্লেখ করতে হবে। এখানে 4টি কারণ উল্লেখ করতে হবে 4 নম্বরে। এরপরে 5 নম্বরে ইউরোপিয়ান ইউনিয়নের ব্যর্থতার সম্পর্কে আলোচনা করো। ইউরোপিয়ান ইউনিয়ন এটা আমার কোয়েশ্চেন তোমাদের দিয়েছি যে ইইউ বর্তমানে ব্যর্থতার যে পর্যবসিত হয়েছে সেই ব্যর্থতার পর্যবসিত হওয়ার কারণ কি। তার কারণ ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু এখন আর তেমন কোনো ভ্যালু নেই। যদিও রিসেন্ট ভারতের সঙ্গে এর বিভিন্ন ক্ষেত্রে বিজনেস পারপাসের ক্ষেত্রে ডিল হয়েছে। তো ইউরোপিয়ান ইউনিয়ন দেখো বছরখানেক আগেও কিন্তু পুরো ডাউন বা একদম তলানিতে কিন্তু ঠেকেছিল। ভারতের সঙ্গে ডিল করায় কিন্তু অনেকটা আবার চাঙ্গা হয়েছে। এরপরে রয়েছে এক্সট্রা আরেকটি কোয়েশ্চেন সার্ক গঠনের উদ্দেশ্য এবং নীতিগুলো আলোচনা করো। তোমরা এক্সট্রা এগুলো দেখে নিতে পারো।
যদি তোমাদের পড়া থাকে অবশ্যই পড়বে। দেখো ইউরোপিয়ান ইউনিয়ন এবং সার্কের ব্যর্থতার কারণ কি? অর্থাৎ সার্কের ব্যর্থতাগুলো কি, কি? ব্যাখ্যা করো। ঠিক আছে? এই কোশ্চেনই কিন্তু আমি দিয়েছি। তার কারণ এই কোশ্চেনটি আমার ক্ষেত্রে মনে হলো যে গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো তো তোমাদের বললাম রিসার্চ করে। এরপরে রয়েছে দেখো ৩য় অধ্যায় বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। দেখো এই কোশ্চেনে তোমরা পেতে চলছো যে বিশ্বায়ন কাকে বলে? আর বিশ্বায়নের ইতিবাচক বা নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করো। 2+6 এরপরে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। সাংস্কৃতিক বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো একই। সাংস্কৃতিক বিশ্বায়নের প্রভাবগুলো আলোচনা করো। ঈশ্বরের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, একই কোয়েশ্চেন। দেখো সাংস্কৃতিক সাংস্কৃতিক বিশ্বায়নের সুফল এবং কুফলগুলো আলোচনা করো। সাংস্কৃতিক বিশ্বায়নের ফলাফলগুলো সম্পর্কে আলোচনা করো। তারপরে রয়েছে দেখো তোমাদের বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ভিবিআই রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 3rd নাম্বার কোয়েশ্চেন বিশ্বায়নের বিভিন্ন রূপ এবং প্রকৃতিগুলো সম্পর্কে আলোচনা করো। 6 নাম্বার কোয়েশ্চেন কিন্তু এগুলো টোটালটাই 6 নাম্বারের এই চ্যাপ্টার থেকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4র্থ নাম্বার কোয়েশ্চেন ভারতের উপর বিশ্বায়নের বা গ্লোবালাইজেশনের যে এফেক্ট প্রভাব আলোচনা করো। এরপরে এক্সট্রা দিয়েছি দেখো দুটি কোয়েশ্চেন যে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। ক্ষমতা কাকে বলে? এটা তোমরা দেখতে পারো। 4র্থ অধ্যায় দেখো এখানে রয়েছে, এখান থেকে তোমাদের থাকবে দেখো ৪র্থ অধ্যায় কিন্তু ইউনিট মানে 4 ইউনিটের মধ্যে ৩টি সাব ইউনিট রয়েছে। সাব ইউনিট 1, সাব ইউনিট 2, 3 অর্থাৎ এখান থেকে কিন্তু একটু বেশি পড়তে তোমাদের হবেই, কিছু করার নেই। ভিবিআই দিয়েছি, কোথা থেকে কোয়েশ্চেন করবে তোমরা কিন্তু বলতে পারো না। তথাপি আমি বলবো কোয়েশ্চেন একটু বেশি পড়বে কিন্তু কমন তোমরা পেয়ে যাবেই। দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। প্রথমেই রেখেছি ভিবিআই, কেন সেটা তোমরা জানো। কোশ্চেনটি ঘুরিয়েও দিতে পারে, প্রধানমন্ত্রীর কাজগুলো বিবরণ দাও, অথবা বলতে পারে ভারত শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রীর সাংবিধানিক ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটি অনেক প্রিভিয়াস ইয়ারে দিয়েছে এবং তোমাদেরও দিতে চলছে। সেকেন্ড কোশ্চেন কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। এখানে যা দিয়েছি সেম। আর পরের কোশ্চেন রয়েছে দেখো তোমাদের 3 নম্বরের ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। ভিবিআই রেখেছি। দেখো কোশ্চেনটি তোমাদের এইভাবে ঘুরিয়েও দিতে পারে, তোমরা দেখে নিতে পারো। ৪র্থ নম্বর কোয়েশ্চেন ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলী ব্যাখ্যা করো। ঠিক আছে? এরপরে কোশ্চেনটি দেখো আবারও এরকম ঘুরিয়ে দিতে পারে, একই কোয়েশ্চেন। ৪র্থ নাম্বার কোয়েশ্চেন দেখো এখানে রয়েছে তোমাদের ৪র্থ ৫ম নাম্বার। এটা ৫ম নাম্বারের কোয়েশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী আলোচনা করো, অথবা সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী ব্যাখ্যা করো, একই। আর এরপরে রয়েছে দেখো তোমাদের এটুকু এই ৬ নম্বরের কোয়েশ্চেন দেখতে পারো। তবে ক্রেতা সুরক্ষা, এই ক্রেতা সুরক্ষা আদালতের উপরে একটি টিকা লেখো। তোমরা জাস্ট পয়েন্টগুলো কিন্তু মুখস্থ করে যাবে। আর এরপরে তোমাদের স্পিকার বা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো। তোমরা যদি পড়া থাকে অবশ্যই তোমরা পড়ে যেও। ওকে, যেহেতু ৩টি অধ্যায় সাবডিভিশন, এই সাবডিভিশন থেকে তোমাদের মানে ৪টে করে পড়লে কিন্তু ৩ ৪ ১২টা কোশ্চেন হয়ে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ম অধ্যায় সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন। দেখো প্রশ্নের মান কিন্তু থাকবে ৪ করে। দেখো ভিবিআই পৌর আন্দোলন বা সুশীল সমাজের বা নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে রয়েছে দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব বা সাফল্যগুলি তোমরা তোমার লিখতে হবে। খুবই ভিবিআই পরীক্ষায় কিন্তু নর্মদা, বিশেষ করে নর্মদা আন্দোলন কিংবা চিপকো আন্দোলন থেকে কোশ্চেন পাবেই। আর বিশেষ করে আমি প্রথমে রেখেছি নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য আর গুরুত্বগুলো, সাফল্য বা প্রভাবগুলো লেখো, একই কোশ্চেন। সেকেন্ড রয়েছে এটা রয়েছে দেখো তোমাদের 3rd নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা আলোচনা করো বা নাগরিক সমাজ আন্দোলনের কার্যাবলী বা গুরুত্বগুলো উল্লেখ করো। চিপকো আন্দোলন আমি সেকেন্ড কমন রেখেছি। প্রথমে কিন্তু নর্মদা। চিপকো আন্দোলনের ফলাফল লেখো আর চিপকো আন্দোলনের প্রভাবগুলো আলোচনা করো বা সম্পর্কে যা জানালো একই। ৫ নম্বরের কোয়েশ্চেনে ভারতের পৌর আন্দোলন হিসাবে দেখো কৃষক কৃষক অভ্যুত্থানের ভূমিকা আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের উপরে সম্পর্কে টিকা লেখো বা নর্মদা আন্দোলন সম্পর্কে আলোচনা করো, একই। চিপকো আন্দোলনের গুরুত্ব এবং সাফল্যগুলো আলোচনা করো। ৬ষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন। ৪ নম্বরের কোশ্চেনগুলোর মধ্যে রেখেছি প্রথম কোশ্চেনটি পরীক্ষা দিতে চলছে ভারতের সংবিধান সংশোধনের ৩টি পদ্ধতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় 99% দেবে।
এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো ৩৬৮ নং ধারা অনুসারে ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলো আলোচনা করো, একই কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ৭৩তম সংবিধান সংশোধনের আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অথবা দিয়ে একই কোয়েশ্চেন। তারপরে রয়েছে ৩ নম্বরের কোয়েশ্চেন গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী আলোচনা করো। ৪ নম্বরের গ্রাম পঞ্চায়েতের আবশ্যিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আলোচনা করতে হবে। সেকেন্ড অথবা দিয়ে রয়েছে দেখো আম পশ্চিম পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির গঠন বা কার্যাবলী আলোচনা করো। অবশ্যই তোমরা দেখবে এরপরে ভিভিআই রয়েছে ৪ নম্বরের পশ্চিমবঙ্গের গ্রাম সংসদগুলির উপর একটি টিকা লেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের ৭৪তম, এই ৭৪তম সংশোধনী আইন 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আর এই কোশ্চেনে তোমরা এক্সট্রা দেখতে পারো ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। হ্যাঁ, তোমরা এই কোশ্চেনও দেখবে, কারণ এই কোশ্চেন দেখা মানে তোমাদের পঞ্চায়েতি ব্যবস্থার যে ত্রিস্তর যে রয়েছে, ৩টি যে স্তর রয়েছে, সেই ৩টি স্তরের গঠন এবং কার্যাবলী পড়লে যেকোনো জায়গা থেকে প্রশ্ন করে লিখে দিয়ে আসতে পারবে। দেখো এরপরে রয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী, তারপরে ৫ নাম্বারের পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী, বা বলতে পারে কলকাতা মেয়রের কার্যাবলী এবং ক্ষমতা উল্লেখ করো। কলকাতা মেয়রের কার্যাবলী এবং ক্ষমতা উল্লেখ করো। তোমরা এটা পড়লেও কিন্তু তোমরা পারবে। পশ্চিমবঙ্গের পৌরসভার মুখ্য কাজগুলি আলোচনা করো। এরপরে তোমাদের এই কোশ্চেনগুলো জাস্ট দিয়েছি। এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের জেলা শাসকের ভূমিকা আলোচনা করো। তো এগুলোর মধ্যে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যদি এই পিডিএফ এখনো নিতে চাইছো, এই যে তোমাদের পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের যে পিডিএফ পর্ষদের, তো পর্ষদের পিডিএফ নিতে গেলে তোমরা কিন্তু পাবে, সাজেশনও পাবে, পর্ষদের পিডিএফও পাবে। তবে এই মুহূর্তে যারা নেবে 60 পেমেন্ট করলে কিন্তু তোমরা সম্পূর্ণ এই মেইন পিডিএফ পাবে, সঙ্গে তোমরা সাজেশন পাবে। আর পর্ষদ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি মানে হায়ার সেকেন্ডারি যেই মডেল কোশ্চেন ব্যাংক রয়েছে, সেই মডেল কোশ্চেনের ব্যাংকের উত্তর পাবে মাত্র 60 রুপিস পেমেন্ট করলে। তোমরা 7890404016 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, এবং এই 60 টাকা তোমরা পেমেন্ট করলেই কিন্তু তোমরা পিডিএফ সম্পূর্ণ পেয়ে যাবে। অবশ্যই দেখো পেমেন্ট করবে দেখো রয়েছে 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে মাত্র 6। কালকে যেহেতু পরীক্ষা, অবশ্যই আমার এই কোশ্চেনগুলো দেখলে এর বাইরে কোনো কোশ্চেন হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক, টাটা।